আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই খুবই ভালো এবং সুস্থ আছো। তো আমরা করছিলাম তপন স্যারের অনুশীলনী এমসিকিউ সলভ। আজকে আমরা শেষ করব হচ্ছে আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব অধ্যায়টি। আমি শাফিন আহমেদ, পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজে এবং আমি একজন এক্স ক্যাডেট ফ্রম কুমিল্লা ক্যাডেট কলেজ। চলো শুরু করা যাক। বয়লের সূত্র অনুসারে নিচের নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন। তো আমরা সবাই কম বেশি জানি যে বয়লের সূত্র হচ্ছে P is proportional to 1/v। তার মানে আয়তন চাপের ব্যস্তানুপাতিক। তো দেখো যে স্থির তাপমাত্রায় আয়তন চাপের ব্যস্তানুপাতিক। কোন সময় এটা? যখন তাপমাত্রা ছিল আমাদের কনস্ট্যান্ট, যখন টি কনস্ট্যান্ট, ঠিক আছে, তখন হচ্ছে চাপ হচ্ছে আয়তনের ব্যস্তানুপাতিক। পরের প্রশ্ন দেখো যে স্থির চাপে নির্দিষ্ট গ্যাসের আয়তন, আচ্ছা এর কেলভিন চাপের ব্যস্তানুপাতিক না, কেলভিন চাপের সমানুপাতিক। হ্যাঁ দেখো এটা কার সূত্র? এটা আমরা জানি যে চার্লসের সূত্র, ঠিক আছে, এটা কিন্তু চার্লসের সূত্র। চার্লসের সূত্র কি ছিল? চার্লসের সূত্র ছিল হচ্ছে V is proportional to T, ঠিক না? তো গ্যাসের আয়তন হচ্ছে কেলভিন তাপমাত্রার T সমানুপাতিক। পরের প্রশ্নে আসো যে স্থির আয়তনে নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ এর। একই ধরনের কোশ্চেন, দেখো একই না, মানে একটু ডিফারেন্ট। আমরা জানি যে প্রেসার ইজ প্রপোর্শনাল টু টেম্পারেচার, মানে চাপ হচ্ছে তাপমাত্রা সমানুপাতিক। তো দেখো যে কেলভিন তাপমাত্রা সমানুপাতিক, ঠিক আছে। এটা কার সূত্র? এটা হচ্ছে তোমাদের হাজারি স্যারের বই, বুঝছো? তোমরা দেখবা যে এখানে দুইটা কথা বলা আছে। হাজারি স্যারের বইয়ে বলা হচ্ছে এটা হচ্ছে গেলুসেকের সূত্র। এই কথা বলা আছে হাজারি স্যারের বইয়ে, ঠিক আছে। আর তুমি যদি তপন স্যারের বই দেখো, তপন স্যারের বইয়ে কিন্তু বলছে এটা হচ্ছে রেনোর সূত্র, চাপের রেনোর সূত্র। যে কোনো ফিজিক্স বই আসলে দেখবে রেনোর সূত্র বলা আছে, হাজারি স্যারের বইয়ে বলা আছে গেলুসেকের সূত্র। তো যাই হোক, সব মেইন কথা এটাই যে চাপ হচ্ছে তাপমাত্রার সমানুপাতিক। পরের প্রশ্ন দেখো যে স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ সহগের মান। আমরা জানি যে দেখো একটা সূত্র আমরা জানি যে চার্লসের সূত্র, যেটা বলে চার্লসের সূত্র থেকে তোমরা জানো যে VT is equals to V0 plus theta into V0 by 273, ঠিক আছে। এর সাথে দেখো যেটা গুণ অবস্থায় আছে, মানে 1/273 কিন্তু এখানে গুণ অবস্থায় আছে। তো 1/273 এটা হচ্ছে সহগের মানটা। PV/2 equals to RT গ্যাসের সমীকরণে V নির্দেশ করে। আচ্ছা দেখো PV/2 equals to RT, এখান থেকে আমরা বলতে পারি PV equals to 2 into R into T। তো আমরা জানি যে আদর্শ গ্যাসের একটা সমীকরণ আছে যে PV equals to nRT। তো এটার সাথে মিলে রেখে তুমি বলতে পারো যে n বা মোল সংখ্যা সেটা হচ্ছে 2। সো 2 মোল গ্যাসের আয়তন হচ্ছে এই সমীকরণে আয়তনটা নির্দেশ করে বেসিক্যালি এই V দ্বারা সমীকরণের। PV/T equals to ধ্রুবক, এই কথাটি বা এই সূত্রটি সত্য যখন, আচ্ছা সো PV/T দেখো আমরা জানি যে PV সমান সমান হচ্ছে গিয়ে nRT, ঠিক আছে। সো PV/T equals to ধ্রুবক আসে n into R, যখন হচ্ছে 1 মোল গ্যাস থাকবে তখন। তো এটা কখন কখন সত্য? সমষ্টির ক্ষেত্রে সত্য, রুদ্ধতাপের ক্ষেত্রেও কিন্তু এটা সত্য। তার মানে ক খ উভয়, ঠিক আছে। পরের ম্যাথে আসো, চাপ, তাপমাত্রা ও আয়তন সংক্রান্ত কোন সূত্রটি সঠিক নয়? চলো আমরা দেখি। এটা আমরা অলরেডি দেখছি সঠিক, এটা সঠিক, PV equals to nRT সঠিক। একমাত্র সঠিক না কোনটা? দেখো এই সূত্রটা। এখানে দেখো এই বড় হাতের M, এই বড় হাতের M নির্দেশ করে কিন্তু মলিকুলার মাস বা আণবিক ভর।
তার মানে এটা সঠিক না। ঠিক আছে, কেন সঠিক না? কারণ দেখো আমরা জানি যে n ইকুয়ালস টু m বাই বড় হাতের m। সো বড় হাতের m নির্দেশ করে আণবিক ভর, এটা হচ্ছে সঠিক সূত্র। ঠিক আছে, পরের ম্যাথে আসো। দেখো চাপ ও আয়তনের গুণফল তো আমরা জানি যে p ইন্টু ভি। সো আমরা জানি PV ইকুয়ালস টু n ইন্টু r ইন্টু টি। তো এখানে আমরা বলতে পারি সূত্র থেকে যে চাপ ও আয়তনের গুণফলের তাপমাত্রা সমানুপাতি, ঠিক না? আচ্ছা, নিচের কোনটি একটি আদর্শ গ্যাসের আয়তন 4 গুণ করবে? তো আমরা জানি যে V ইজ প্রপোর্শনাল টু 1/p, বয়লের সূত্র থেকে আমরা জানলাম। তো এখান থেকে কি লেখা যায় দেখো, যে V2 বাই V1 ইজ ইকুয়ালস টু P1 বাই P2। তো V2 ইজ ইকুয়ালস টু P1 বাই P2 ইন্টু V1। তো আমাকে বলছে যে ভলিউমটাকে 4 গুণ করতে হবে। তো আমার দুটো অপশন আছে, একটা হচ্ছে আমি যদি প্রথম ভলিউমকে 4 গুণ করি, অথবা চাপটাকে 4 ভাগের 1 ভাগ করি। দেখো আয়তনটাকে 4 গুণ করার কথা কিন্তু কোথাও বলা নেই, এখানে আছে তাপ 4 দ্বিগুণ করছে, তাপমাত্রা অর্ধেক, চাপ 4 গুণ, অনেক কথা বলছে। কিন্তু এখানে দেখো যে তাপমাত্রায় চাপ 1/4 করলে, মানে আমি যদি চাপটাকে 1/4 করি, মানে P2 সমান সমান যদি এরকম হয় যে P1/4, তখন কিন্তু এটা 4 গুণ হয়ে যাবে, 4টার উপর চলে যাবে। ঠিক আছে, তো আচ্ছা আমরা একটা দেখি। দেখো প্রথমটা কি বলছে, তাপ ও চাপ দ্বিগুণ করলে, তার মানে আমার তাপ তো এখানে কিছু ম্যাটার করতেছে না, ঠিক না? তাপের সাথে আমরা জানি যে PV ইজ ইকুয়ালস টু nRT। তো আমি যদি তাপমাত্রা দ্বিগুণ করি, চাপও দ্বিগুণ করি, তখন এটা কিন্তু সেমই থাকবে ঘুরে ফিরে। তো তুমি সবগুলো দেখবে যে করতে করতে আলটিমেটলি কোনোটাই মিলবে না, এক্সেপ্ট 4 নাম্বারটা, যে তুমি যদি চাপটাকে 1/4 করো, তখন এটা 4 গুণ হবে ভলিউমটা। একটি বাস্তব গ্যাস আদর্শ গ্যাস হিসেবে আচরণ করে কখন? এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, বারবার আসে। যে আমরা জানি যে হাই টেম্পারেচার লো প্রেশার বা উচ্চ তাপমাত্রা এবং নিম্নচাপ, ঠিক আছে, এক্ষেত্রে হচ্ছে বাস্তব গ্যাস আদর্শ গ্যাস হিসেবে আচরণ করে। পরম শূন্য তাপমাত্রা হচ্ছে 0 কেলভিন। এখানে অনেক কনফিউজ হয়ে যেতে পারো যে ভাই আপনি 0 কেলভিন অ্যান্সার করলেন, -273 ডিগ্রি সেলসিয়াস কেন অ্যান্সার করলেন না? তো খেয়াল করে দেখো যে পরম শূন্য তাপমাত্রার মানটা কিন্তু অ্যাকচুয়ালি এটা না, মানটা কিন্তু 273.15। খেয়াল রেখো, এই কারণে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে 0 কেলভিন। দুইটাই অ্যান্সার হতো যদি এখানে 15 থাকতো, এটা বেশি অ্যাকুরেট অ্যান্সার। ঠিক আছে, কেউ আবার এটাতে কনফিউজ হয়ে যাও না। পরের দেখো যে স্বাভাবিক তাপমাত্রা ও চাপে আর এর মান কত? আচ্ছা, আর এর মান সবাই কম বেশি জানি যে 8.31। এখন এখানে দেখো সবগুলো কিন্তু 8.31, তোমার চাইছে হচ্ছে মেইনলি একক কত এখানে কোশ্চেনে। ঠিক আছে, তো দেখো একক হচ্ছে জুল পার মোল পার ক্যালভিন বা 1 নাম্বার টেন্সার, জুল পার মোল পার ক্যালভিন। তোমাদের এরকম হতে পারে যে ভাই আমার তো একক মনে থাকে না, কি করব? বা ধরো তুমি কোনো কারণে এক্সাম হলে ভুলে যেতে পারো যে এককটা ভুলে গেছি। আচ্ছা, তো কিভাবে বের করবো? দেখো তুমি জানো যে PV ইকুয়ালস টু nRT, ঘাবড়ে না গিয়ে সুন্দরভাবে ফর্মুলাটা লিখবা। তোমাকে বলছে আর এর মান, তো এখান থেকে আরটা রাখো এক পাশে, PV বাই NT করো। আচ্ছা, প্রেশার ইন্টু ভলিউম, তোমরা জানো যে প্রেশার ইন্টু ভলিউম হচ্ছে অ্যাকচুয়ালি কাজ বা ওয়ার্ক ডান। তো কাজের জন্য এককটা হচ্ছে জুল, মোলের জন্য মোল, জুল পার মোল, তাপমাত্রার জন্য কেলভিন। আমাদের আস্তে আস্তে জুল পার মোল পার কেলভিন। তো এগুলো মুখস্থ করার কোনো দরকার নেই, তোমার হাতে সময় থাকলে তুমি ইজিলি এটা বের করতে পারবা। কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা যদি টাইম আমাদের কম থাকে, সেক্ষেত্রে এটা মনে রাখা ভালো। বাট যদি কোনো কারণে তুমি ভুলে যাও, একদমই ঘাবড়ে না গিয়ে ফর্মুলা থেকে সুন্দর করে বের করতে পারবা। আচ্ছা, এরপর ম্যাথে আসো। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো গ্যাসকে স্থির চাপে উত্তপ্ত করলে আয়তন 3 গুণ করা হয়েছে। তো স্থির চাপে মানে আমার প্রেশারটা হচ্ছে গিয়ে কনস্ট্যান্ট, ঠিক আছে?
তার বাকি থাকে কি আমাদের ভলিউম আর টেম্পারেচার। আমরা জানি যে V ইজ প্রপোর্শনাল টু T। এটা কার সূত্র? এটা হচ্ছে চার্লসের সূত্র। তো এটা চার্লসের সূত্র সমর্থন করবে। গ্যাসের চূড়ান্ত তাপমাত্রা কত? আচ্ছা, এই ম্যাটার জন্য আমাদের উদ্দীপকে চলে যেতে হবে। দেখো কি বলছে যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোন গ্যাসকে স্থির চাপে উত্তপ্ত করলে আয়তন 3 গুণ করা হয়েছে। তো দেখো V2 by V1 is equals to T2 by T1। এখান থেকে বলতে পারি V2 is equals to T2 divided by T1 into V1। তো দেখো আমার চাইছে হচ্ছে গিয়ে চূড়ান্ত তাপমাত্রা। আচ্ছা ওয়েট, তাপমাত্রার জন্য এটা হবে না, T2 এক পাশে রাখো, যেহেতু চাইছে আমার আলটিমেটলি তাপমাত্রা, ঠিক না? সো T2 equals to V2 by V1 into T1। এবার আসো, আয়তন করছে 3 গুণ, মানে V2 হচ্ছে 3V1, তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস। তো আমরা এটাকে ক্যালভিনে নেওয়া লাগবে। তো তোমরা জানো যে ক্যালভিনে নেওয়ার জন্য তুমি 273 প্লাস করবা, আসবে হচ্ছে 303 ক্যালভিন। তো এখান থেকে যদি তুমি একটা করার ট্রাই করে দেখো, দেখো তুমি করতে হচ্ছে T2 equals to 3V1 by V1, একদম 3 গুণ করছে, ইন্টু 303 ক্যালভিন। এখান থেকে আমরা পাবো হচ্ছে 3 ইন্টু 303। সো তুমি মাল্টিপ্লাই করলে কত আছে দেখো, 303 ইন্টু 3 909। এত হচ্ছে ক্যালভিনে। তুমি যদি কোশ্চেনটা খেয়াল করো, কোশ্চেনে কিন্তু ক্যালভিনের কথা বলা নেই, কোশ্চেনে বলা আছে হচ্ছে সেলসিয়াস। তো তুমি করবা কি, -273 থাকবে হচ্ছে গিয়ে 6, এখানে 3, এখানে হচ্ছে 6। তো 636 ডিগ্রি সেলসিয়াস, ঘর নাম্বারটা হচ্ছে অ্যান্সার। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো গ্যাসকে স্থির চাপে চাপ স্থির আয়তন দ্বিগুণ করা হয়েছে। তার মানে আমরা জানি যে তাপমাত্রা কী হবে, P is proportional to T, চার্লসের সূত্র। একটু আগে আমরা দেখলাম এটা। গ্যাসটির চূড়ান্ত তাপমাত্রা কত? দেখো আমরা জানি V2 by V1, বলতে পারি T2 by T1 equals to V2 by V1। তো T2 equals to V2 divided by V1 into T1। আচ্ছা, V2 by V1 তো দ্বিগুণ করা হয়েছে, একটু আগে আমরা দেখলাম যে দ্বিগুণ করা হয়েছে। তো আয়তন যেহেতু দ্বিগুণ করা হয়েছে, তার মানে আমরা বলতে পারি যে 2 ইন্টু T1 ছিল 30 ডিগ্রি, তার মানে 303, সেখান থেকে আসবে হচ্ছে গিয়ে 606। এটা কিন্তু ক্যালভিনে। তো 606 থেকে তুমি যদি 273 মাইনাস করো, ইউ উইল গেট দ্য সেলসিয়াস। সো 333 ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে অ্যান্সার। পর আমরা দেখো টি তাপমাত্রায় 1 লিটার বায়ুকে উত্তপ্ত করা হলো যতক্ষণ না পর্যন্ত বায়ুর চাপ আয়তন উভয় দ্বিগুণ হয়েছে। চূড়ান্ত তাপমাত্রা কত? আচ্ছা, আমরা জানি যে P1 V1 by T1 equals to P2 V2 divided by T2। আমার চাইছে কোনটা চূড়ান্ত তাপমাত্রা, তার মানে T2 কে ম্যাক্সিমামে নিয়ে আসি। T2 is equals to P2 V2 into T1 divided by P1 into V1। এখান থেকে খেয়াল করো যে আমাকে বলছে যে চূড়ান্ত তাপমাত্রা কত। তো কি করছে দেখো যে চাপ আয়তন দুটো হচ্ছে দ্বিগুণ করছে, তার মানে হচ্ছে কি 2 into T1, ঠিক আছে?
সেখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে কি 41। সো চূড়ান্ত তাপমাত্রা হবে 40। 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 80 কিলো প্যাসকেল চাপে একটি নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন এত হলে 20 ডিগ্রি তাপমাত্রায় উক্ত গ্যাসের আয়তন এত হলে গ্যাসের চাপ কত? আচ্ছা, খুবই সহজ। এই 20 ডিগ্রি বাদ দাও, তোমার কোনো ভ্যারিয়েশন হয়নি, দেখছো দুটো কিন্তু সেমই আছে, তো এগুলো তোমার দেখাও লাগবে না, ঠিক আছে? এই দুটো তথ্য বাদ। তুমি দেখবে কি আমাদের কি কি চেঞ্জ হয়েছে, এখানে আয়তন চেঞ্জ হয়েছে, চাপ কত চেঞ্জ হবে সেটা চাইছে। তো আয়তন আর চাপের ক্ষেত্রে আমরা জানি যে V2 চাপ চাইছে আমার, আমি আগে P2 রাখি। P2 by P1 is equals to V1 by V2। হ্যাঁ, তো আমাকে বলছে যে গ্যাসটির চাপ কত হবে। P2 is equals to V1 divided by V2 into P1। আচ্ছা, এখানে ভলিউমটা কত আমাদের প্রথমত ছিল? প্রথমত আমাদের ভলিউম ছিল হচ্ছে 0.25 আর ফাইনালি ভলিউম হচ্ছে 0.5। 0.5 মানে হচ্ছে 0.50, সেম জিনিস, ইন্টু প্রেশার ছিল 80 কিলো প্যাসকেল বা 80। সো 0.25 কে তুমি যদি 50 দ্বারা কাটাকাটি করো, তুমি পাবা হচ্ছে গিয়ে হাফ ইন্টু 80, দ্যাট মিনস 40। তো আমার অ্যান্সার হচ্ছে 40 কিলো প্যাসকেল। দেখছো, ছোটখাটো ম্যাথ, খুবই সিম্পল ম্যাথ, মেডিকেল ভর্তি পরীক্ষায় চলে আসছে। এই ধরনের ছোট্ট ম্যাথ তুমি দেখবা পরীক্ষায়। আচ্ছা, একজন ডুবুরি হ্রদের তলদেশে কাজ করার সময় 2 সেন্টিমিটার কিউব আয়তনের বুদবুদের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানির উপর তলে বুদবুদের আয়তন 4 সেন্টিমিটার কিউব হয়, কিন্তু তাপমাত্রা অপরিবর্তিত থাকে। আচ্ছা, এই ধরনের ম্যাথগুলো আমরা দুইভাবে শিখবো। একটা হচ্ছে নর্মাল নিয়মটা তোমাদের আমি দেখায় দিব, এরপর একটা শর্টকাট আমরা শিখবো, ঠিক আছে? চলো দেখি কীভাবে করতে হয় এগুলো। দেখো, এই ম্যাথটা করার সময় আমরা একটু কনসেপচুয়ালি বোঝার ট্রাই করি। দেখো, একটু পরে আমি শর্টকাট দেখাবো কীভাবে করবা। ধরো এটা হচ্ছে আমাদের এই পানির উপরিতল। পানির উপরিতলে কী কী জিনিস কাজ করবে? তোমার কাজ করবে হচ্ছে কি বায়ুমণ্ডলের চাপ, যেটা হচ্ছে গিয়ে 1 atm বা 101,325 প্যাসকেল, আর বলতে পারো যে 10 to the power 5 প্যাসকেল, ঠিক আছে? তো আমি জাস্ট 101,325 না লিখে এটাকে সলিড মানে রাখলাম, 10 to the power 5 এ রাখলাম। আচ্ছা, তো এটা হচ্ছে পানির উপরে আছে বায়ুমণ্ডলের চাপ। যখন বুদবুদটা নিচে ছিল, এখানে ছিল ধরো, তখন তার আয়তন ছিল 2 সেন্টিমিটার কিউব, ঠিক আছে? যখন সে উপরে গেছে তখন হয়ে গেছে 4 সেন্টিমিটার কিউব। কেন? কারণ দেখো, যখন সে নিচে ছিল তখন তার উপর এই যে এই বায়ুমণ্ডলের চাপটা কাজ করছে, প্লাস এই পানির চাপটা, ধরো এটা এখানে পুরোটা পানি, ঠিক আছে? ধরো পানি, সো এই পানির যে চাপটা সেটাও কিন্তু যোগ হয়েছে, মানে H ইন্টু রো ইন্টু জি, যে পানির চাপ প্লাস এই বায়ুমণ্ডলের চাপ, এই দুই চাপ যোগ হওয়ার কারণে সে ছিল 2 সেন্টিমিটার কিউব, ঠিক আছে? এই মানটা ছিল। যখন সে উপরে গেছে তখন কিন্তু এই পানির চাপটা চলে গেছে, তাই সাইজটা বড় হয়ে গেছে। তোমাকে কোশ্চেন করতে হচ্ছে হ্রদের গভীরতা, মানে এই যে হাইটটা চাইছে, এটা হচ্ছে কোশ্চেন। চলো আমরা দেখি কিভাবে করব। দেখো, P1 V1 equals to P2 into V2, ঠিক আছে? একটু সাইডে নেই, হ্যাঁ। তো এখান থেকে দেখো P1 কত ছিল? P1 ছিল আমাদের 10 to the power 5, মানে যে বায়ুমণ্ডলের চাপটা, প্লাস H রো জি, ইন্টু V1 কত ছিল? V1 ছিল 2 সেন্টিমিটার কিউব। এটা আমি এটা মিটারে নিচ্ছি, মিটার না লাগবে না, কারণ দুই পাশে কাটাকাটি হয়ে যাবে অলরেডি। এই পাশে যা রাখবে এই পাশে কাটাকাটি হয়ে যাবে, তুমি 2 লিখতে পারো আসলে। ইকুয়ালস টু, দেখো এখানে আমাদের ছিল 10 to the power 5, মানে উপরে শুধুমাত্র থাকবে বায়ুমণ্ডলীয় চাপটাই, ইন্টু 4, উপরে যাওয়ার পর 4 হয়ে গেছে। এখান থেকে কি লিখতে পারো? দেখো, এখান থেকে তুমি লিখতে পারো হচ্ছে
4 আর 2 কাটাকাটি করো, সো 10 টু দি পাওয়ার 5 প্লাস h rho g ইকুয়ালস টু 2 ইন্টু 10 টু দি পাওয়ার 5। ঠিক আছে, এখান থেকে তুমি বলতে পারো যে h ইন্টু রো ইন্টু জি ইকুয়ালস টু 2 ইন্টু 10 টু দি পাওয়ার 5 মাইনাস 10 টু দি পাওয়ার 5। এখান থেকে তুমি বলতে পারো যে 10 টু দি পাওয়ার 5 থাকবে মাত্র। ঠিক আছে, তো দেখো h rho g equals to 10 to the power 5, h is equals to 10 to the power 5 divided by rho into g। রোটা হচ্ছে পানির ঘনত্ব, আমরা সবাই কম বেশি জানি যে পানির ঘনত্ব, পানির ডেন্সিটি হচ্ছে 1000, তার মানে 10 to the power 5 divided by 1000 ইন্টু জি এর মান আমরা সবাই কম বেশি জানি 9.8। এই 9.8 কে আমি 9.8 না ধরে আমি ধরতে পারি 10। ঠিক আছে, তো দেখো কি আমাদের কি আসতেছে যে 10 টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার 4, 1 2 3 4। তো দেখো আমাদের আলটিমেটলি থাকবে কত, 10। এটা হচ্ছে অ্যান্সার। এটা হলো বেসিক বা নর্মাল মেথডের অ্যান্সার। এবার আমরা শিখবো শর্টকাট নিয়ম। ঠিক আছে, শর্টকাট নিয়ম শেখার জন্য কি করবো দেখো, শর্টকাট নিয়মটা হচ্ছে h is equals to n minus 1 into 10, যেখানে nটা কি, nটা হচ্ছে যত গুণ হয়েছে, যত গুণ হবে। তো তুমি, আমি একটা কালি হল ইউজ করে ধরো, হচ্ছে আমাদের শর্টকাট ফর্মুলা। এই ম্যাথটা করার জন্য তুমি শর্টকাট এই ফর্মুলাটা কিন্তু ইউজ করতে পারো। তো আসলে আমরা দেখি এখানে কত হয়েছিল, তুমি যদি খেয়াল করো আমাদের ছিল হচ্ছে গিয়ে 2, উপরে গিয়ে হয়েছে 4, তার মানে 2 গুণ হয়েছে। ঠিক না, দেখো 2 গুণ হয়েছে, দ্বিগুণ হয়েছে। আমরা বলতে পারি যে h is equals to 2 minus 1 into 10, তার মানে হচ্ছে কি 10। এটা হচ্ছে কি শর্টকাট মেথড। আমি এটার পাশে নিয়ে আসি। এই বড় ম্যাথটা তুমি শর্টকাটে এভাবে করে ফেলতে পারো। চলো আমরা পরের ম্যাথে চলে যাই। তো অ্যান্সারটা দেখলাম না, এটার অ্যান্সার হচ্ছে অ্যান্সার হচ্ছে গিয়ে 10 মিটার। ঠিক আছে, পরের ম্যাথে আসো। পরের ম্যাথ দেখো, 7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 300 মিলিলিটার পরিমাণ একটি গ্যাসকে একই চাপে রেখে 7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিয়ে আসা হলো। মেডিকেলে আসছে, ছোট্ট ম্যাথ দেখবা। আচ্ছা দেখো, তো আমাকে তাপমাত্রার কথা বলছে আর কি বলছে, চাপের কথা, চাপ সেম রাখছে, আয়তনের কথা বলছে। ঠিক আছে, দেখো তো আমরা জানি যে V2 by V1 equals to T2 by T1। আমাকে আয়তন চাইছে, ফাইনাল আয়তনটা। সো V2 is equals to T2 divided by T1 into V1। এখান থেকে কি করবো আমরা দেখো, T2 হচ্ছে আমাদের 7 ডিগ্রিতে নিয়ে আসছে, তার মানে T2 হচ্ছে 280, আমাদের ক্যালভিন আনতে হবে, ওই যে 273 প্লাস 7। ঠিক আছে, তো সেলসিয়াসটাকে আমরা ক্যালভিনে নিয়ে আসলাম। আচ্ছা, আগে কত ছিল বা T1 কত ছিল, T1 ছিল 300,
ডিভাইডেড বাই 300 ইন্টু V1 বা ভলিউম, সরি T1 হচ্ছে 27 ডিগ্রি। সো দেখো 27 ডিগ্রি হলে কত হয়, তাও 300 আলটিমেটলি দেখছো 273 প্লাস 27, কিন্তু আলটিমেটলি 300ই হবে। সো 300 ইন্টু 300, তো তুমি যদি খেয়াল করো এটা কাটাকাটি চলে যায়, তো অ্যান্সার হবে হচ্ছে কি 280 মিলিলিটার। দেখছো কত সহজ ক্যালকুলেশন আসছে মেডিকেল ভর্তি পরীক্ষায়, যেগুলো আসলে ক্যালকুলেটর লাগে না সেগুলো নর্মালি দেয় সহজ ক্যালকুলেশন করার জন্য। পরের ম্যাথ দেখো, বাস্তব গ্যাস বয়লের সূত্র মেনে চলে। আচ্ছা, এটা আমরা অলরেডি বলছিলাম যে হাই টেম্পারেচার লো প্রেশার, উচ্চ তাপমাত্রা হাই টেম্পারেচার, আর লো প্রেশার মানে নিম্ন চাপ। ঠিক আছে, দেখো নিম্ন তাপমাত্রা হবে না, 0 ডিগ্রি হবে না, আছে খুব উচ্চ তাপমাত্রায়। ঠিক আছে, তখন হচ্ছে বাস্তব গ্যাস বয়লের সূত্র মেনে চলবে, মানে আদর্শ গ্যাসে আচরণ করবে। পরে দেখো যে 3/2 মোল গ্যাসের জন্য আদর্শ গ্যাস সমীকরণ কোনটি? আমরা জানি যে PV = nRT। এখানে তোমরা বলতে পারো যে PV = 3/2 মোল, তার মানে 3/2 R × T। তো এখান থেকে বলা যায় যে 2PV = 3 × R × T। দেখো যে 2PV = 3RT। আদর্শ গ্যাসের চাপ P এবং মূল গড় বর্গবেগ C এর মধ্যে সম্পর্ক। আচ্ছা, এটা আমরা জানি যে C বা মূল গড় বর্গবেগের সূত্রটা হচ্ছে C = √3 × R × T ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে M। ঠিক আছে, এটা হচ্ছে নর্মাল ফর্মুলা। তো আমাকে কিন্তু এই ফর্মুলা চাই নাই, আমাকে বলছে যে প্রেসার এবং ঘনত্বের মধ্যে যে ফর্মুলাটা ছিল। তো আমরা জানি যে ঘনত্ব সমান সমান M/V। ঠিক আছে, ঘনত্ব সমান সমান M/V। এখান থেকে বলা যায় যে M = ρ × V। ঘনত্ব মানে ভর বাই আয়তন না, তো ভর সমান সমান ঘনত্ব ইন্টু আয়তন, ρ × V। তো এখান থেকে তুমি যদি M এর জায়গায় জাস্ট এই মানটা বসায় দাও, 3RT ডিভাইডেড বাই ρ × V। আচ্ছা, একই সাথে খেয়াল করো 3RT, RT মানে কি লেখা যায় দেখো, তোমরা জানো যে PV = nRT। ঠিক আছে, এখান থেকে বলতে পারো যে RT = P × V, যদি আমাদের যে n এর মানটা 1 হয়, 1 মোলের জন্য RT = PV। তো এখান থেকে যদি খেয়াল করো যে √3PV ডিভাইডেড বাই ρ × V। ঠিক আছে, সেখান থেকে দেখো VV চলে যাবে কাটাকাটি, = √3P ডিভাইডেড বাই ρ। আলাদা করে দিচ্ছি। হ্যাঁ, এই দুটো হচ্ছে ডেরিভেশন, এখান থেকে আসছে আলটিমেটলি এই ফর্মুলাটা। পরের ম্যাথে আসো। সরি, তোমরা পেলাম কি 3p/ρ √3p/ρ √3p/ρ। পরের ম্যাথ দেখো যে গ্যাসের গতিতত্ত্বের ক্ষেত্রে 0 কেলভিন তাপমাত্রা, এটাকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা। এটাকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা। ঠিক আছে, এই তাপমাত্রায় গ্যাসের গতিশক্তি হবে 0। পরম শূন্য তাপমাত্রায় গ্যাসের গতিশক্তি হয়েছে 0। পরের দেখো যে কোন গ্যাসের মূল গড় বর্গবেগ পরম তাপমাত্রার। তো দেখো আমরা জানি যে C = √3RT ডিভাইডেড বাই M। সো দেখো মূল গড় বর্গবেগের ক্ষেত্রে তাপমাত্রা সম্পর্কটা হচ্ছে √T, তার মানে C is proportional to √T। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে বর্গমূলের সমানুপাতিক। পরে দেখো T তাপমাত্রায় আদর্শ গ্যাসের ক্ষেত্রে একটি অণুর গড় শক্তি, এটা তোমরা জানো যে এই ফর্মুলাটা হচ্ছে 3/2 kT। কাইনেটিক এনার্জি = 3/2 kT।
হচ্ছে অ্যান্সার। একটি আদর্শ গ্যাস তাপমাত্রা টি হতে বৃদ্ধি করে 2T করা হলো, কোন রাশিটি দ্বিগুণ হবে? আচ্ছা দেখো, আমরা জানি c is proportional to root over t, এটা আগে আমরা দেখলাম। তার মানে c square is proportional to t, মানে বোথ সাইড তুমি যদি স্কোয়ার করো, তার মানে দেখো যে মূল গড় বর্গবেগের স্কোয়ার হয়েছে, ঠিক আছে? সোজা কথায় মূল বা বর্গমূল গড় বর্গবেগ, বর্গমূল গড় বর্গবেগ মানে সি বা আরএমএস, ঠিক আছে? রুট মিন স্কোয়ার, এটার স্কোয়ার হয়েছে। এটার স্কোয়ার হওয়া মানে কি? এই বর্গমূলটা চলে যাবে না, এখান থেকে চলে যাবে এটা, ঠিক আছে? এটা নাই হয়ে যাবে। তো এটা বাদ দিলে কি থাকে দেখো, জাস্ট গড় বর্গবেগ থাকে আমাদের, গড় বর্গবেগ। তার মানে অ্যান্সার হচ্ছে কি অণুগুলোর গড় বর্গবেগ, মূল্য চলে যাবে কারণ স্কোয়ার হয়ে যাবে। তাপমাত্রা কত গুণ হলে অক্সিজেন অণুর বেগ দ্বিগুণ হবে? আচ্ছা দেখো, আমরা জানি c is proportional to root over t, ঠিক আছে? তো তুমি যদি বেগ দ্বিগুণ করতে চাও, তাপমাত্রা করতে হবে 4 গুণ, ঠিক আছে? বেগ তুমি ডাবল করতে চাইলে তাপমাত্রা করতে হবে 4 গুণ, অ্যান্সার হচ্ছে 4। স্বাভাবিক তাপমাত্রা চাপে অক্সিজেনের অণুর গড় বর্গবেগের বর্গমূল, এটা মুখস্থ মান, মানে এটা হচ্ছে করবা কি দেখো, রুট ওভার c equals to root over 3 RT by m equals to root over 3 into R into 273 divided by অক্সিজেনের জন্য 32 into 10 to the power minus 3, কারণ তোমাকে এটা কেজিতে নিয়ে যেতে হবে, ঠিক আছে? গ্রামে না থেকে কেজিতে। আমরা জানি অক্সিজেনের আণবিক ভর 32 গ্রাম, সেখান থেকে আমরা কেজিতে নিলাম আর কি। তো এই মানটা তুমি বসালে দেখবে যে ক্যালকুলেটরের মান আসবে 461। যেহেতু মেডিকেল ভর্তি পরীক্ষায় হাতে ক্যালকুলেটর নেই, মানটা আসলে মনে রাখাটা বেটার, চলে আসে মেডিকেলে তাই, ঠিক আছে? আচ্ছা, দুটি অণুর বেগ যথাক্রমে 2 এবং 4 হলে অণুদ্বয়ের গড় বর্গবেগ কত? গড় বর্গবেগ মানে হচ্ছে দেখো 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ডিভাইডেড বাই 2, 2 দুগুণে 4, 4 4 16 ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু 10, 4 আর 16 20 বাই 2 মানে 10, ঠিক আছে? নেক্সট মেথডে আসো, কোনো আবদ্ধ গ্যাসের তাপমাত্রা 0 থেকে বাড়িয়ে 273 ডিগ্রি করা হলে গ্যাসের অণুগুলোর গড় বেগ কতটুকু বৃদ্ধি পাবে? গড় বেগ চাইছে কিন্তু, খেয়াল করো কোশ্চেনে কিন্তু মূল গড় বর্গবেগ বলা নাই, ঠিক আছে? আমি একটা মার্ক দিয়ে দিচ্ছি এখানে। ঠিক আছে, খেয়াল করো জিনিসটা, যেখানে কিন্তু মূল গড় বর্গবেগ বলে না, গড় বেগ বলছে। সো গড় বেগ বললে কি আমরা জানি যে গড় বেগের সূত্র হচ্ছে c bar equals to root over 8 RT divided by pi into m, ঠিক আছে? তো এখান থেকে দেখো কি করছে আমাদের, এখান থেকে বলতে পারি যে c bar is proportional to root over t, তো দেখো কত করছে, 0 থেকে বাড়ায় করছে 273। তো সোজা কথায় 0 যখন ছিল তখন ছিল 273, তার থেকে 273 ডিগ্রি করা হয়েছে, তার মানে নিচেরটা হচ্ছে গিয়ে 273 প্লাস 273, ঠিক আছে? নিচের মানে হচ্ছে এটা যদি C1 হয় বা T1 T2, সোজা কথা ডাবল করছে। দেখো তাপমাত্রার মানটা ডাবল হয়েছে, তার মানে আমরা বলতে পারি যে এটা ডাবল হয়েছে, ঠিক আছে? এখানে কালারটা চেঞ্জ করে নিচ্ছি, এটা হচ্ছে ডাবল হয়েছে। ডাবল হওয়ার মানে কি? ডাবল হওয়ার মানে হচ্ছে √2 গুণ হয়েছে এখানে, মানে আমাদের এই মানটা √2 গুণ হয়েছে, ঠিক আছে? গড় বর্গবেগটা √2 গুণ হবে। তো আমরা জানি √2 মানে হচ্ছে গিয়ে 1.41, ঠিক আছে? তার মানে আগে যদি 1 থাকতো, শুরুতে যদি 1 ছিল, 1 থেকে হয়েছে 1.41,
তার মানে আমরা বলতে পারি যে 41% বৃদ্ধি, 41% বৃদ্ধি পাইছে। দেখো আমাদের এখানে তো 41 নেই, বাট 40 আছে, কাছাকাছি একটা মান। তো এটা হচ্ছে অ্যান্সার। এরপর এটা দেখো যে দুটি ভিন্ন আদর্শ গ্যাসের তো হলে C1/C2 কত হবে? আচ্ছা দেখো, আমরা একটা দেখছিলাম যে C is equals to root over 3p divided by rho, ঠিক না? দেখো আমরা লিখি যে C1/C2 কত হবে। সো C1/C2 equals to root over 3p by rho 1 divided by root over 3p by rho 2। তো এখান থেকে আমরা জানি যে বা এই ফর্মুলা থেকে বলতে পারি যে C is proportional to 1 by root over rho, ঠিক না? তার মানে C1/C2 equals to root over rho 2 divided by rho 1, কারণ যে বর্গমূলের ব্যস্তানুপাতিক এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলে তুমি পাবা যে C1/C2 equals to rho 2 by rho 1। তো দেখো rho 2 by rho 1 বইয়ের ম্যাথ, ঠিক আছে, বইয়ের 15-16। আচ্ছা এরপরে ম্যাথ দেখো দ্বিগুণ করা হলো, আমি একটু আগে কিন্তু ম্যাথটা করছি, ঠিক আছে, এই যে ম্যাথটা সেম হুবহু ম্যাথ, দ্বিগুণ করা হয়েছে, 41% বৃদ্ধি হবে। সো কত বলছে আমাকে? বৃদ্ধি হবে কত গুণ? তার মানে 4 গুণ বৃদ্ধি হবে। ও কত গুণ বলছে এখানে, তার মানে 1.41 হবে। যদি বলতে কত বৃদ্ধি হবে তখন কিন্তু 40%, আমাকে বলছে কত গুণ বৃদ্ধি হবে, তো 1.41 গুণ বৃদ্ধি হবে। এরপরে ম্যাথ দেখো CRMS বা মূল গড় বর্গবেগ আর টি এর প্রপোর্শন, আমরা জানি যে C is proportional to root over t, এই ফর্মুলা থেকে আসছে root over 3RT/m। পরের ম্যাথে দেখো স্থির চাপে কোন তাপমাত্রায় কোন গ্যাসের অনুরূপ মূল গড় বর্গবেগের প্রমাণ চাপ তাপমাত্রা আর মূল গড় বর্গবেগ অর্ধেক হবে। আচ্ছা কনফিউজ হলে কিছু নেই, দেখো ম্যাথটা দেখো, আমাকে বলছে যে আমরা জানি যে C is proportional to root over t, ঠিক আছে, আমাকে বলছে হচ্ছে কোন তাপমাত্রায় এই মানটা অর্ধেক হবে। তার মানে C/2 করতে হবে আমার, বুঝছো? C/2 করার জন্য তোমার কি করতে হবে? দেখো তোমার হচ্ছে t কে 4 দ্বারা ভাগ করতে হবে, ঠিক না? যেহেতু রুট আছে আমার 4 দ্বারা ভাগ করতে হবে, তার মানে আলটিমেটলি আমার লাগবে হচ্ছে কি t/4। সো t এর মান দেখো আমাকে বলছে যে প্রমাণ চাপ মানে STP তে t এর মান আমরা জানি যে 273 ডিভাইডেড বাই 4। তো খেয়াল করো এখান থেকে দেখো ম্যাথটা তোমার দেখে এত বেশি টাফ লাগার কিছু নাই, তোমরা সবাই কম বেশি জানো যে 4 7 28, ঠিক না? তুমি যদি 280 কে 4 দ্বারা ডিভাইড করতে তখন তুমি পেতে হচ্ছে কি 70, রাইট? 280 কে 4 দ্বারা ডিভাইড করতে তুমি পেতে 70। তোমার কাছে তো এখন 280 কে 4 দ্বারা ডিভাইড করো না, 273 কি করছে, মানে 280 থেকে একটু কম। তার মানে এই মানটা 70-র আশেপাশে হবে না? 70-র আশেপাশে একটা মান হবে। এটা 70-র আশেপাশে না, এটা 70-র আশেপাশে না, 70-র আশেপাশে একটা মানে আছে 68.25, দ্যাট উইল বি দ্য অ্যান্সার। সো ক্যালকুলেটর ছাড়াও কিন্তু এই ধরনের ছোটখাটো ম্যাথ সুন্দর করে করা যায়। 68.25। তিনটি গ্যাসের অনুর বেগ যথাক্রমে 25, 30, 35। আচ্ছা এদের গড় বর্গবেগ, তো তুমি এটা করবা কি 25 স্কয়ার প্লাস 30 স্কয়ার প্লাস 35 স্কয়ার ডিভাইডেড বাই 3। এই ম্যাথটা ক্যালকুলেটর ছাড়া করা পসিবল না, ক্যালকুলেটর থাকলে মানটা বসায় দেবে, সুন্দর মতো ম্যাথটা হয়ে যাবে। কোন পাত্রে আবদ্ধ গ্যাস অনুর সর্বাধিক সংখ্যক, সেটা হচ্ছে সর্বাধিক সম্ভাব্য বেগ, জাস্ট বেসিক সংজ্ঞাটা দিছে আর কি। এসটিপিতে সকল গ্যাসের মোলার আয়তন
মুখস্থ মান, এসিপিতে হচ্ছে 22.4 লিটার্স। দ্বিপারমাণবিক গ্যাস অণুর স্বাধীনতার মাত্রা আমরা জানো যেটা হচ্ছে গিয়ে 5। এটা আবার মনে করা দিচ্ছি যদি কেউ ভুলে যাও যে এক পারমাণবিক গ্যাসের জন্য এটা হচ্ছে 3, দ্বিপারমাণবিক গ্যাসের জন্য হচ্ছে গিয়ে 5, 3 পারমাণবিক গ্যাসের জন্য হচ্ছে গিয়ে 6। 3 বলতে বোঝা যায় যে একাধিক, ঠিক আছে, বহু বুঝে জিনিসটাকে, তখন হচ্ছে গিয়ে স্বাধীনতার মাত্রা 6। এই যে বহু পারমাণবিক পরমাণু বিশিষ্ট গ্যাসের স্বাধীনতার মাত্রা 6। আচ্ছা, গ্যাসের ব্যস্তানুপাতিক হবে গ্যাসের ঘনত্বের। এই ফর্মুলাটা মনে করা যাচ্ছে, দেখো ল্যামডা ইজ ইকুয়ালস টু 1/√2 পাই সিগমা স্কয়ার এন। ঠিক আছে, এই ফর্মুলায় সিগমাটা কি? সিগমা হচ্ছে অণুগুলোর ব্যাস, ঠিক আছে। ল্যামডা হচ্ছে গড়মুক্ত পথ, ঠিক আছে। আর এনটা হচ্ছে কি, দেখো এন হচ্ছে একক আয়তনে অণুর সংখ্যা, একক আয়তনে অণুর সংখ্যা। তো দেখো এই যে একক আয়তনে অণুর সংখ্যা, এই জিনিসটাকে বেসিক্যালি তোমাকে বলছে ঘনত্ব, বুঝছো? এটাকে মেনলি ঘনত্ব বলা হয়েছে, তাই অ্যান্সার হচ্ছে গ্যাসের ঘনত্বের। আচ্ছা, এই ফর্মুলা দেখো গড় মুক্ত পথ কত হবে গ্যাসের অণুর গড় মুক্ত পথ। তো আমাকে বলছে ব্যাস হচ্ছে এত, মানে এটা হচ্ছে বেসিক্যালি সিগমার মান দিছে, অনুসংখ্যা মানে এন এর মানও দিয়ে দিছে। তো তুমি জাস্ট এই ম্যাথটা মানগুলো এই ফর্মুলায় বসাবা, এই ফর্মুলায় বসানোর পরে দেখবে অ্যান্সার চলে আসবে। এটা কিন্তু খালি হাতে করা সম্ভব না, ক্যালকুলেটর বসালেই মাত্রা চলে আসবে। কোন গ্যাসের অণুর গড়মুক্ত পথের ব্যাসের, আচ্ছা আমি একটু আগে দেখলাম এই যে এই ফর্মুলাটা দেখো, সেম ফর্মুলা, গড়মুক্ত পথ এই যে অণুর ব্যাসের বর্গের ব্যস্তানুপাতিক, বর্গের ব্যস্তানুপাতিক। তো এই ফর্মুলা দিয়ে কিন্তু পরের ম্যাথটা হয়ে যাচ্ছে, দেখো বর্গের ব্যস্তানুপাতিক, বুয়েটের প্রশ্ন। আচ্ছা, গ্যাসের গড়মুক্ত পথ কত হবে? দেখো সেম ম্যাথ, আমাকে ব্যাস বলে দিচ্ছে, সংখ্যা বলে দিচ্ছে, জাস্ট ফর্মুলায় বসাবা দেখো ম্যাথ চলে আসবে। একটি কণার স্বাধীনতার মাত্রা 5 হলে, আচ্ছা এটার ফর্মুলা হচ্ছে F/2 kT। এখানে এফটা কি? এফটা হচ্ছে স্বাধীনতার মাত্রা, এফটা হচ্ছে স্বাধীনতার মাত্রা, ঠিক আছে। তো এখানে দেখো 5/2 kT। কেন 5? কারণ আমাকে বলছে যে স্বাধীনতার মাত্রার সংখ্যা হচ্ছে 5, সো 5/2 kT। একটি আদর্শ গ্যাসের অণু, আদর্শ গ্যাস আমি বলছিলাম যে 1 3 2 5 3 6 এভাবে মনে রাখতে। তো আদর্শ গ্যাসের হচ্ছে 3। যে তাপমাত্রায় কোনো নির্দিষ্ট আয়তনের বায়ুর মধ্যে, আচ্ছা এটা শিশিরাঙ্কের সংজ্ঞা, ঠিক আছে। যে তাপমাত্রায় নির্দিষ্ট গ্যাসের নির্দিষ্ট আয়তনের বায়ু তার মধ্যে থাকা জলীয় বাষ্পের দ্বারা সম্পৃক্ত হবে তাকে বলে শিশিরাঙ্ক। অসম্পৃক্ত বাষ্পচাপ মেনে চলে, আমরা জানি যে সম্পৃক্ত বাষ্পচাপ, ঠিক আছে, সম্পৃক্ত হচ্ছে কি বেসিক্যালি মানে না, সম্পৃক্ত মান না, ঠিক আছে। অসম্পৃক্ত বাষ্পচাপ সবগুলো মেনে চলবে, মানে বয়স ও চাপের সূত্র দুটোই মেনে চলবে, ঠিক আছে। পরের ম্যাথ আসে, বায়ুমণ্ডলে জলীয় বাষ্পে ঘনীভবনের কারণে, জলীয় বাষ্প যদি ঘনীভবন হয় তখন শিশির পড়তে পারে, কুয়াশা হতে পারে, বৃষ্টি হতে পারে, ঝড় হতে পারে না। কোশ্চেনে বলছে কোনটি সংঘটিত হয় না। আচ্ছা, বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কম হলে, আচ্ছা দেখো চিন্তা করো শীতকালে কি হয়, আর্দ্রতা কম থাকে তখন কিন্তু আমাদের স্কিন থেকে, ঠিক আছে, আর্দ্রতাগুলো বের হয়ে যায়, হাত পা শুষ্ক হয়ে যায়, ঠোঁট ফেটে যায়, কাপড় তাড়াতাড়ি শুকায়, ঠিক না। তো আর্দ্রতা যদি কম হয়, মানে বায়ুর আর্দ্রতা কম হলে তোমার ভিজা জায়গা থেকে পানিগুলো নিয়ে নিবে, সো বাষ্পায়ন হবে দ্রুত গতিতে।
ঠিক আছে? বায়ুতে আর্দ্রতা কম হলে বাষ্পায়ন তাড়াতাড়ি হবে। শুষ্ক ও সিক্ত বাল্ব আর্দ্রতা মাপার যন্ত্র, হাইগ্রোমিটার বলে এটাকে, ইংলিশ হাইগ্রোমিটার। আচ্ছা, থার্মোমিটার দুটির তাপমাত্রার পার্থক্য হঠাৎ কমে গেলে কি হবে? আচ্ছা, এটার জন্য আমরা জানি যে ফর্মুলা ছিল আমাদের, যে যদি বেশি হয়, পার্থক্য বেশি হলে শুষ্ক, ঠিক আছে, কম হলে আর্দ্র। এরপরে আরো দুটো দেবো, একটা হচ্ছে তোমার হঠাৎ কমে গেলে, ঠিক আছে, হঠাৎ কমে গেলে হচ্ছে গিয়ে ঝড়, আর যদি ধীরে ধীরে কমে কমলে হচ্ছে গিয়ে বৃষ্টি, ঠিক আছে। তো এই হচ্ছে জাস্ট মনে রাখা 4টা পয়েন্ট যে কখন কি হবে। আমাকে বলতে হচ্ছে কি, দেখো আমাকে বলছে হঠাৎ কমে গেছে, তার মানে ঝড় হতে পারে। আমাদের দেশে সিক্ত শুষ্ক বাল্ব হাইগ্রোমিটার পার্থক্য কখন বেশি হয়? একটু আগে আমরা দেখলাম যে যখন শুষ্ক থাকে তখন বেশি হয়। আমাদের দেশে শুষ্ক কখন থাকে? শীতকালে থাকে শুষ্ক। দেখবো শীতকাল আসলে স্কিন ড্রাই হয়ে যায়, ভ্যাসলিন লাগানো লাগে, লোশন লাগানো লাগে, তো শীতকালে পার্থক্যটা বেশি থাকে। নিউটনের শীতলীকরণ সূত্র, আমরা জানি নিউটনের শীতলীকরণ সূত্র হচ্ছে E is proportional to T1 minus T2, নিউটনস ল অফ কুলিং বলে এটাকে, ল অফ কুলিং, জাস্ট জেনে রাখো। শীতলীকরণ সূত্র বাংলায় এটা হচ্ছে এটা। দেখো, কোনো একদিন শিশিরাঙ্ক 20 ডিগ্রি ও তাপমাত্রা আপেক্ষিক আর্দ্রতা 75% হলে ওই দিনে সম্পৃক্ত বাষ্পচাপ কত? এটার জন্য আমরা জানি যে ফর্মুলা ছিল একটা আমাদের, যে রিলেটিভ ডেনসিটি, রিলেটিভ বাষ্পচাপ যেটা, ঠিক আছে, আপেক্ষিক বাষ্পচাপ ইজ ইকুয়ালস টু এফ ডিভাইডেড বাই এফ। এফ হচ্ছে শিশিরাঙ্কেরটা, আর নিচেরটা হচ্ছে গিয়ে কত? নিচেরটা হচ্ছে তোমার সম্পৃক্তটাই, ইন্টু 100%। আমাকে বলতে শিশিরাঙ্ক 20 ডিগ্রি, তার মানে দেখো 20 ডিগ্রি বা শিশিরাঙ্কের জলীয় বাষ্পে তোমাকে মানটা দিয়ে দিছে, তোমাকে চাইছে কোনটা? সম্পৃক্তে কত, মানে আমাদের বড় হাতের এফটা চাইছে আসলে এখানে। তো এখান থেকে আমরা বলতে পারি যে লিখি, এই যে রিলেটিভ বা আপেক্ষিক বাষ্পচাপ, এটার মান দিচ্ছে 75%, আর এর মান, তার মানে 75% ইকুয়ালস টু এফ এর মান দেখো দিয়ে দিচ্ছে, ছোট হাতের এফ এর মান যে 17.7 শিশিরাঙ্কে বাষ্পচাপ ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই বড় হাতের এফ ইন্টু 100%। ঠিক আছে, 100%। এখান থেকে দেখো কি থাকে, আমাদের থাকে হচ্ছে কি 100টাকে পাশে নিয়ে গেলে এফ ইকুয়ালস টু 17.7 into 10⁻³ into 100 divided by 75, যেটাকে আমরা বলতে পারি 4 divided by 3। তো দেখো 4 divided by 3, 17.7 কে আমি যদি 18 লিখি, কোনো সমস্যা আছে? কাছাকাছি একটা মান। সো 18 into 4/3 আসতেছে না এখানে। তো দেখো 3 ডিভাইডেড বাই মানে 18/3 আসে 6 into 4 মানে 24, তার মানে আমার মানটা 24 × 10⁻³ এর আশেপাশে হবে অবভিয়াসলি। তো দেখো এর আশেপাশে জাস্ট একটা মানই আছে 23.6, ঠিক আছে, সহজ ম্যাথ, এটা কিন্তু ক্যালকুলেশন ইজি, জাস্ট চিন্তা করলে হচ্ছে একটু। দেখো আকাশ মেঘলা থাকলে শিশির পড়ে না কেন? ধরো এখানে আকাশ যদি মেঘলা থাকে তখন কি হয়? আচ্ছা, আগে বলে শিশির কেন পড়ে, ঠিক আছে।
শিশির পড়ার জন্য নিয়মটা হচ্ছে যখন কালিদা লিখে একটু দেখো শিশির কখন পড়ে, শিশির পড়ে যখন যখন কোনো জায়গার জলীয় বাষ্প সম্পৃক্ত বাষ্পচাপ থেকে বেশি হয়ে যাবে। ঠিক আছে, তখনই একমাত্র শিশির পড়বে। এটা হলে কিন্তু শিশির পড়বে। যখন মেঘ থাকে, ঠিক আছে, মেঘ কিন্তু তাপরোধী। মেঘ হচ্ছে তাপরোধী। মেঘ তাপরোধী হওয়ার কারণে টেম্পারেচার কিন্তু কমে না, টেম্পারেচার কমে না। আচ্ছা, তাপমাত্রা যদি না কমে তখন বাতাসটা কি সম্পৃক্ত হতে পারবে? হতে পারবে না। তাপমাত্রা কমে আসলে বাতাসটা হচ্ছে তার মধ্যে থাকা জলীয় বাষ্প দিয়ে সম্পৃক্ত হয়ে যাবে। সো যেহেতু মেঘ হচ্ছে তাপরোধী, তাপমাত্রাটাও কমে না, সো আলটিমেটলি বাতাসটা সম্পৃক্তও হয় না। ঠিক আছে, জলীয় বাষ্প বেশি হওয়ার জন্য তো আগে সম্পৃক্ত হতে হবে, ঠিক না? সম্পৃক্ত হয় না, কেননা মেঘটা হচ্ছে কি তাপরোধী। এই কারণে শিশিরও কিন্তু পড়ে না। মেঘ থাকলে শিশির পড়ে না, এর রিজন হচ্ছে মেঘ একটি তাপরোধী পদার্থ। ঠিক আছে, নেক্সট মেথড আসো। শুষ্ক ও আর্দ্র বাল্ব হাইগ্রোমিটারের সাহায্যে আবহাওয়া পূর্বাভাসের জন্য যে কোনটি সঠিক? আচ্ছা, তাপমাত্রা পার্থক্য না থাকলে বাতাস সম্পৃক্ত আছে, এইটা আমরা বললাম যে ধীরে ধীরে কমলে ঝড়ের সম্ভাবনা, ঠিক না? এই যে এখানে আমরা দেখছিলাম একটু আগে, সেই ম্যাথটাই। কোন স্থানে অসম্পৃক্ত বাষ্পচাপ যদি ছোট হাতে এফ হয়, সম্পৃক্ত এফ হলে কোনটি সঠিক? দেখো, অসম্পৃক্ত অলওয়েজ সম্পৃক্ত থেকে কম হবে, রাইট? অসম্পৃক্ত সবসময় সম্পৃক্ত থেকে কম হবে। এর মানে এফ ইজ লেস দ্যান এফ। ঠিক আছে, তো দেখতে দেখতে আমাদের মোটামুটি সবগুলো সলভ করা শেষ। আদর্শ গ্যাস গতিতত্ত্বের মাধ্যমে তোমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের মোটামুটি সবগুলোরই অনুশীলনী সলভ কিন্তু শেষ হয়ে গেছে। আজকে ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।